আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈষম্য। আজকে আমি এই অধ্যায় থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে দুই ঘর নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি। আর এই বিষয়টি আমি আপনাদেরকে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব। যে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব তা রাজশাহী বোর্ড ২০২৪ সালে এসেছিল। রাজশাহী বোর্ড ২০২৪-এর ৭ নম্বর সৃজনশীলের গ নাম্বারে আমাদেরকে বলছে ২ ঘর নগদান বই তৈরি করো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে ২ ঘর নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি বুঝতে পারবেন। এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব আর অবশ্যই প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা সকলে এই প্রশ্নটি সাথে রাখেন এবং ভালোভাবে বোঝার জন্য একটু চেষ্টা করবেন। দেখেন আমাদেরকে রাজশাহী বোর্ড ২০২৪-এর ৭ নম্বর যে সৃজনশীল এসেছিল তার সেখানে বলছে আমাদেরকে ২০২৩ সালের জুলাই মাসে তারা কোম্পানি হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যবলী সংগ্রহ করা হলো। জুলাইয়ের ১ তারিখে বলছে নগদের ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমা ৮৫,০০০ টাকা। ৩ তারিখে বলছে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা, যার মধ্যে নগদ ২০,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান করা হলো। ৫ তারিখে বলছে অফিসের প্রয়োজনে ১০,০০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ৪,০০০ টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়। ৮ তারিখে বলছে রিঙ্গো কোম্পানির নিকট হতে বাকিতে স্টোর সাপ্লাইজ ক্রয় ২,৪০০ টাকা, শর্ত হচ্ছে নিট ৩০। এরপরে ১৪ তারিখ বলছে প্রদয় নোট স্বীকৃতি প্রদানপূর্বক ব্যাংক হতে ঋণ গ্রহণ ৩৫,০০০ টাকা। ১৬ তারিখ বলছে পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা, নগদে ২৫,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। এরপর ১৮ তারিখ বলছে প্রদয় নোট স্বীকৃতি দিয়ে পণ্য ক্রয় ১২,৫০০ টাকা। এরপরে ২৪ তারিখ বলছে দেনাদারের নিকট হতে ১৫,০০০ টাকা চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। ২৫ তারিখ নগদে জীবন বীমা প্রিমিয়াম প্রদান ২,৫০০ টাকা। ৩০ তারিখ বলছে দেনাদার তামার নিকট পাওনা বাবদ ৬০,০০০ টাকার নোটের স্বীকৃতি পাওয়া গেল। ৩১ তারিখ বিজ্ঞাপন বিল ৪,০০০ টাকা, যা পরবর্তী মাসে পরিশোধ করতে হবে। এর গ নাম্বারে আমাদেরকে বলছে উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে ২ ঘর নগদান বই তৈরি করা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পারলে ২ ঘর নগদান বই বা ৩ ঘর নগদান বই কি করতে পারবেন, খুব সহজে সমাধান করতে পারবেন। তো দেখেন ২ ঘর নগদান বই যখন আমরা প্রস্তুত করতে যাব তখন তার আগে আমাদেরকে ঘরটি ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের জন্য এখানে ঘরটি করে রাখছি তারা কোম্পানির ২ ঘর নগদান বই। এখানে আমরা অবশ্যই মনে রাখবো ২ ঘর নগদান বই বা ৩ ঘর নগদান বই যাই করি না কেন এর ২টি পক্ষ থাকবে। একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। আমরা এখানে ডেবিট পক্ষ লিখে নিছি। দেখেন ডেবিট দিকে আমাদের যে ঘরগুলো হবে সেটা হচ্ছে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। ভালো করে ঘরটি আপনাদেরকে বুঝতে হবে। দেখেন যত প্রকার প্রাপ্তির আগমন ঘটবে হোক সেটা নগদে বা চেকে, যদি আমরা টাকা পাই তাহলে সকল এন্ট্রিকে আমরা ডেবিট দিকে নিয়ে আসব। সেজন্য আমরা এখানে লিখছি প্রাপ্তি। এরপর আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে ২ ঘরের নগদান বইয়ে কখনোই বাট্টা অন্তর্ভুক্ত হয় না। সেজন্য এখানে আমরা বাট্টার ঘর করব না। আর ক্রেডিট দিকে আমরা যে ঘরগুলো করব সেটা হচ্ছে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এগুলো অর্থাৎ আমাদের ক্রেডিট দিকে ঘরগুলো কি হয়, সেম হয়। শুধুমাত্র এখানে হবে আমাদের প্রদান। কারণ যত প্রকার প্রদান ঘটবে হোক সেটা নগদে বা চেকে, সকল এন্ট্রিকে আমরা কোথায় নিয়ে আসবো, ক্রেডিট দিকে নিয়ে আসবো প্রদানের ঘরে। আশা করি আপনারা ঘরটি বুঝতে পারছেন। এখন ১ তারিখে আমাদেরকে কি বলছে দেখেন, বলছে নগদ জের ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমা ৮৫,০০০ টাকা। এখানে নগদ জের এবং ব্যাংক জমা বলতে বোঝানো হচ্ছে ব্যবসায়ীটা আজকের দিনের না, ব্যবসায়ীটা পূর্বে ছিল। এখন আপনি নগদ যে টাকা আপনার জমা আছে বা উদ্বৃত্ত আছে এটা আজকের দিনে আপনি নিয়ে আসছেন। সেজন্য এই ১ তারিখের এন্ট্রিটাকে আমরা অবশ্যই ব্যালেন্স বিল হিসাবে লিখে ফেলবো। আমরা এখানে অনেকে যে ভুলটি করি সেটা হচ্ছে মূলধন হিসাবে লিখি না। মনে রাখেন ব্যাংক জের, ব্যাংক উদ্বৃত্ত, নগদ তহবিল বা নগদ উদ্বৃত্ত, নগদ জের এগুলো যদি দেওয়া থাকে বা ব্যাংক জমা যদি দেওয়া থাকে মনে রাখবেন এগুলো হচ্ছে আপনার জন্য ব্যালেন্স বিল হিসেবে ১ তারিখে আপনাকে লিখতে হবে। আর ব্যবসায়ীটা কিন্তু আজকের দিনের না, এটি আগে ছিল, বর্তমানে আপনি তার উদ্বৃত্তটা এখানে নিয়ে আসছেন। সেজন্য আমাদের এখানে ১ তারিখে যে এন্টিটি আছে ২০২৩ সালের জুলাই, আমরা এখানে ১ তারিখ লিখে নিব। লেখার পর আমরা এখানে লিখব ব্যালেন্স
B/D, এই ব্যালেন্স B/D আমরা এখানে কি করব, লিখে ফেলবো। দেখেন নগদ জের মানে নগদ উদ্বৃত্ত 50,000 টাকা, আমরা এখানে 50,000 টাকা নগদের ঘরে লিখে ফেলবো। আর এখানে বলছে ব্যাংক জমা, তার মানে ব্যাংক জমা বলতে বোঝানো হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত, সেজন্য আমরা এখানে 85,000 টাকা ব্যাংকের ঘরে লিখে ফেলবো। 1 তারিখের এন্ট্রিটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে বলছে 3 তারিখ পণ্য ক্রয় 25,000 টাকা, যার মধ্যে নগদে 20,000 টাকা এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান করা হলো। আচ্ছা, আমরা টাকা প্রদান করছি, প্রদান করলে অবশ্যই আমার থেকে নগদ টাকা এবং চেকের মাধ্যমে যেহেতু আমি পরিশোধ করছি, তার মানে আমার ব্যাংকের টাকা হ্রাস পাবে, সেজন্য এই এন্ট্রিটাকে অবশ্যই আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব। তো আমরা এখানে লিখে নিব 2023 জুলাই, জুলাই 3 তারিখে আমরা এখানে কি করব, লিখে নিব। লেখার পর আমরা এখানে লিখব ক্রয় হিসাব, কারণ আপনি কি করছেন, পণ্য ক্রয় করছেন, তাহলে এখানে লিখবেন ক্রয় হিসাব। যদি পণ্য ক্রয় করি তাহলে জাবেদা কি হবে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব হবে আমাদের ক্রেডিট দিকে। তো দেখেন এখানে আমি টোটাল পণ্য ক্রয় করছি 25,000 টাকা, এখান থেকে আমি 20,000 টাকা নগদে প্রদান করছি, তাহলে আমার থেকে নগদে যাবে কত, 20,000 টাকা। তাহলে আমরা এখানে নগদের ঘরে 20,000 টাকা লিখে ফেলবো। এরপরে আমরা যেহেতু 25,000 টাকার পণ্য ক্রয় করছি, বলছে অবশিষ্ট টাকা চেকে প্রদান, তার মানে অবশিষ্ট আছে কত, 5,000 টাকা, তাহলে টোটাল কত হবে, 25,000 টাকা হবে। এই 5,000 টাকা আমরা চেকে প্রদান করছি, তাহলে আমাদের ব্যাংকের সম্পদের পরিমাণ কমবে কত, 5,000 টাকা। আমরা এখানে 5,000 টাকা ব্যাংকের ঘরে লিখে ফেলবো। আশা করি আপনারা এন্টিটি বুঝতে পারছেন। 5 তারিখে বলছে অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 4,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হলো। আমরা ব্যাংক থেকে উত্তোলন করছি। ব্যক্তিগত প্রয়োজন বলতে বোঝানো হচ্ছে মালিকের জন্য উত্তোলন, আর অফিসের জন্য উত্তোলন বলতে মানে আমার ব্যবসায় যেটি আছে তার জন্য উত্তোলন করছি। তাহলে আমাদের এই দিকে খেয়াল করেন, একসাথে আমাদের ব্যাংকের সম্পদের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। আর ব্যাংকের টাকা যদি কমে যায় তাহলে এন্টিটি অবশ্যই কোন দিকে আসবে, ক্রেডিট দিকে আসবে। জাবেদা কি হবে, জাবেদা হবে, দেখেন দুইটি জাবেদা হবে। একটি হচ্ছে অফিসের প্রয়োজনে যেহেতু আমি 10,000 টাকা উত্তোলন করছি, তখন হবে আমাদের নগদান হিসাব ডেবিট, কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। এরপরে যেহেতু আমি ব্যাংক থেকে উত্তোলন করছি অফিসের জন্য, তাহলে আমার ব্যাংকের সম্পদের পরিমাণ কমে যাবে, তাহলে ব্যাংক হবে আমাদের ক্রেডিট দিকে। তাহলে প্রথমত যে এন্টিটি আছে এটা আমাদের জন্য একটি কন্ট্রা এন্ট্রি, সেজন্য আমরা এই প্রথমত এই এন্টিটাকে দুই দিকেই লিখব। তাহলে দেখেন জুলাই 5, এই জুলাই 5 লেখার পরে দেখেন প্রথম ভাগের কাজ করতেছি আমি। প্রথমে বলছে অফিসের প্রয়োজনে 10,000 টাকা, তার কাজ করতেছি, তাহলে 10,000 টাকা ডেবিট দিকে যাবে এবং ক্রেডিট দিকে যাবে। আর যেহেতু এখানে আমাদের খেয়াল করেন নগদের বিপরীতে ব্যাংক এবং ব্যাংকের বিপরীতে নগদ আছে, তার মানে এন্টিটি সম্পূর্ণ আমাদের জন্য একটি কন্ট্রা এন্ট্রি। আর কন্ট্রা এন্ট্রি অবশ্যই আমাদের কোথায় যাবে, নগদান বইয়ের দুই দিকে যাবে। যেহেতু এখানে নগদান হিসাব ডেবিট দিকে আছে, সেজন্য এন্টিটি আমরা ডেবিট দিকে নিয়ে যাব, কারণ নগদ দিয়ে ডেবিট দিকে নগদের জন্য একটি ঘর করছি, তার উল্টো দিকের কথা কি আছে, ব্যাংক হিসাব, সেজন্য আমরা এখানে লিখে নিব ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব লিখে নিব। তো কত হাজার টাকা, 10,000 টাকা আমাদের নগদে উত্তোলন করাতে নগদ নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা। এরপরে ব্যাংক কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে, সেজন্য এন্টিটি ক্রেডিট দিকে চলে যাবে। তো জুলাই 5 তারিখ আমরা এখানে লিখে নিব। আর উল্টো দিকের কথা আছে নগদান হিসাব, সেজন্য এখানে লিখে নিব নগদান হিসাব। দেখেন এখানে আমাদের 10,000 টাকা ব্যাংকের ঘরে হবে, কারণ ব্যাংকের থেকে যেহেতু উত্তোলন করছে ব্যাংকের সম্পদের পরিমাণ কমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে এন্ট্রিটা আমাদের জন্য কন্টেন্ট হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো, সেজন্য আমাদেরকে অবশ্যই খতিয়ান পৃষ্ঠার ঘরে সি শব্দটা আমরা এখানে লিখে নিব। সি অথবা ক দ্বারা আমরা বুঝাবো এটি হচ্ছে কন্ট্রা এন্ট্রি। সিতে কন্ট্রা, কতে কন্ট্রা, এটি আমরা বুঝিয়ে থাকি সাধারণত এই চিহ্নের মাধ্যমে। এরপরে দেখেন এই এন্ট্রির মধ্যে আরেকটা জিনিস বলছে ব্যক্তিগত প্রয়োজনে 4,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন। মালিকে ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে তাহলে তাকে উত্তোলন নামে লিখতে হয়, তাহলে তখন আমাদের জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট। কি হবে, উত্তোলন হিসাব ডেবিট হবে। আর আমাদের যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছে, তাহলে ব্যাংকের সম্পদের পরিমাণ কমে যাবে, সেজন্য আমরা এখানে ব্যাংক হিসাবকে লিখবো ক্রেডিট দিকে। ভালো করে জিনিসটি মনে রাখেন, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হবে ডেবিট, ব্যাংক হবে ক্রেডিট। তাহলে এখানে দেখেন ব্যাংক হিসাব কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। আমরা এখানে ক্রেডিট দিকে ব্যাংকের জন্য একটি কলাম করছি, তাহলে এন্ট্রিটা অবশ্যই আমাদের ক্রেডিট দিকে চলে যাবে, কারণ আমার ব্যাংকের থেকে টাকা কমে গেছে। তাহলে 5 তারিখ হবে, আবার এখানে লিখবো আমরা উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব লেখার পর আমরা ব্যাংকের ঘরে 4,000 টাকা লিখে ফেলবো, কারণ 4,000 টাকা আমরা ব্যাংকের থেকে উত্তোলন করেছি। আশা করি আপনারা এই এন্টিটি বুঝতে পারছেন। এরপর 8 তারিখে বলছে
রিঙ্গো কোম্পানির নিকট হতে বাকিতে স্টোর সাপ্লাইজ ক্রয় 2,400 টাকা। বাকিতে ক্রয়, এটি কখনোই নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। বাকিতে বা ধারে ক্রয় বিক্রয় করা হলে বা কোনো অনগদ লেনদেন কখনোই নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। এই এন্টিটি আমাদের এখানে আসবে না। এরপরে বলছে 14 তারিখ, প্রদয় নোট স্বীকৃতি প্রদান পূর্বক ব্যাংক হতে ঋণ গ্রহণ 35,000 টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটি এন্ট্রি, আপনাদেরকে এই বিষয়টি বুঝতে হবে। দেখেন, আমি এখানে প্রদয় নোটের স্বীকৃতি দিয়ে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছি। এখন ব্যাংক থেকে যদি আমি ঋণ গ্রহণ করি, ব্যাংক কি টাকা আমাকে হাতে দিবে নাকি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখবে? এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ভালো করে মনে রাখেন, যদি আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি তাহলে ব্যাংক কখনোই আমাকে টাকা হাতে দিবে না। আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে টাকা জমা রাখবে। তাহলে আমাদের এখানে ব্যাংকের সম্পদের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। তখন আমরা লিখবো এখানে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসেব কি লিখবো? ডেবিট দিকে লিখবো। আর এখানে যেহেতু আমি একটা প্রদয় নোটের স্বীকৃতি দিয়েছি, তাহলে প্রদয় নোট নামক যে দায় আছে, দায়ের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এখানে লিখবো প্রদয় নোট হিসাব। প্রদয় নোট হিসাব আমাদের জন্য ক্রেডিট দিকে চলে যাবে। তাহলে কত টাকা নিয়েছিলাম? 35,000 টাকা ডেবিট, 35,000 টাকা আমাদের এখানে যাবে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে আশা করি আপনারা এই জাবেদাটি বুঝতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা ব্যাংক থেকে যেহেতু ঋণ নিয়েছেন তাহলে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাবে। অন্যদিকে যেহেতু এখানে শর্ত দিয়েছেন আপনি প্রদয় নোটের, সেজন্য প্রদয় নোট নামক দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ব্যাংক কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। সেজন্য আমরা এখানে ডেবিট দিকে ব্যাংকের জন্য একটি কলাম করছি। এই এন্ট্রিটা আমাদের ডেবিট দিকে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব জুলাই 14 তারিখ। উল্টো দিকের কথা হচ্ছে প্রদয় হিসাব। ব্যাংকের উল্টো দিকের কথা কি? প্রদয় নোট হিসাব। এখানে লিখবো প্রদয় নোট হিসাব। এটি লেখার পরে আমরা ব্যাংকের ঘরে লিখে নিব 35,000 টাকা। আশা করি আপনারা এই এন্টিটিও বুঝতে পারছেন। এরপরে 16 তারিখ বলছে পণ্য বিক্রয় 45,000 টাকা, নগদে 25,000 টাকা এবং অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। আমি পণ্য বিক্রয় করছি, বিক্রয় করলে আমার কাছে নগদ টাকা আসে, তাহলে এই এন্টিটি অবশ্যই আমাদের ডেবিট দিকে চলে যাবে। সেজন্য আমরা এখানে লিখে নিব 16 তারিখ। লিখবে এখানে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, এটি আমরা এখানে কি করব? লিখে নেব। তাহলে পণ্য বিক্রয় করে আমি নগদে পেয়েছিলাম কত? পণ্য বিক্রয় করছি টোটাল আমি 45,000 টাকা। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, পণ্য বিক্রয় করছি 45,000 টাকা। এর ভিতরে আমাকে বলছে আমি 25,000 টাকা নগদে পেয়েছিলাম। তাহলে নগদে হচ্ছে আমাদের 25,000 টাকা। তাহলে নগদে আমার কাছে আসে 25,000 টাকা, সেজন্য নগদের ঘরে আমরা 25,000 টাকা লিখে ফেলবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। বাকি টাকা বলছে, অবশিষ্ট টাকা বলছে চেকে পাওয়া গেল। তাহলে আমি যদি 25,000 টাকা বিয়োগ করি, অবশিষ্ট আছে কত? 20,000 টাকা। তাহলে আমি যদি 20,000 টাকা চেকে পাই তাহলে আমার ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এখানে ডেবিট দিকে, যেহেতু আমরা এখানে ব্যাংকের জন্য ঘর করছি, এই 20,000 টাকা আমরা ব্যাংকের ঘরে বসিয়ে দিব। আশা করি আপনারা এই এন্টিটিও বুঝতে পারছেন। এরপরে আমাদেরকে 18 তারিখ বলছে প্রদয় নোট স্বীকৃতি দিয়ে পণ্য ক্রয় 12,500 টাকা। আমি একটি প্রদয় নোটের স্বীকৃতি দিয়ে পণ্য ক্রয় করছি। ক্রয় হিসাব ডেবিট, প্রদয় নোট হিসাব ক্রেডিট। এখানে প্রদয় নোট নামক একটি দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তার মানে এই এন্টিটি সম্পূর্ণ আমাদের জন্য অনগদ লেনদেন। এটিও আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এরপরে 24 তারিখ বলছে দেনাদারের নিকট হতে 15,000 টাকা চেকে পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। আমি একজন দেনাদারের নিকট থেকে টাকা পেয়েছি, চেকে পেয়েছি। এই চেকে পেয়ে আমি সাথে সাথে এটিকে আবার কি করছি? ব্যাংকে জমা দিয়ে দিছি। তাহলে একদিকে আমার ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, অন্যদিকে দেনাদার নামক সম্পদের পরিমাণ কি পাবে? হ্রাস পাবে। তখন আমরা জাবেদা দিব ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু আমার ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার মানে ব্যাংকে আমার প্রাপ্তির আগমন ঘটছে। সেজন্য এই এন্টিটিকে আমরা অবশ্যই ডেবিট দিকে নিয়ে যাব। এখানে লিখে নিব আমরা 24 তারিখ। আমি যেহেতু একজন প্রাপ্য হিসাব বা দেনাদারের নিকট থেকে পেয়েছি, তাহলে প্রাপ্য হিসাব নামক সম্পদের পরিমাণ হ্রাস পাবে। উল্টো দিকের কথা হবে প্রাপ্য হিসাব, আর ডেবিট দিকে যাবে ব্যাংক হিসাব। সেজন্য আমরা এখানে লিখে নেব প্রাপ্য হিসাব। আর এখানে খেয়াল করেন কত টাকা বলছে? 15,000 টাকা। এই 15,000 টাকা আমি সাথে সাথে ব্যাংকে জমা দিয়েছি। যদি কোনো দেনাদারের থেকে টাকা পেয়ে আমি যদি সাথে সাথে ব্যাংকে জমা দিই, তাহলে আমার ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, অন্যদিকে ওই দেনাদার নামক সম্পদের পরিমাণ কি পাবে? হ্রাস পাবে। সেজন্য এই এন্টিটিকে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। এরপরে 25 তারিখ বলছে নগদে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 2500 টাকা, অর্থাৎ 2,500 টাকা। আমি নগদে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছি, তাহলে আমার থেকে নগদ টাকা চলে গিয়েছে। আর জীবন বীমা প্রিমিয়াম বলতে বোঝানো হচ্ছে উত্তোলন। সেজন্য আমরা এই এন্টিটিকে নিয়ে আসবো, কারণ আমি টাকা প্রদান করলে আমার নগদ টাকা চলে যায়, প্রদানের আগমন ঘটে। সেজন্য আমাদের এই এন্ট্রিটা 30 তারিখ হবে। এখানে দেওয়ার পর আমরা এখানে লিখে নেব উত্তোলন হিসাব। জীবন বীমা প্রিমিয়ামকে উত্তোলন হিসাব নামে লেখা হয়। উত্তোলন হিসাব। এটি লেখার পরে নগদে গিয়েছিল কত? নগদে গিয়েছিল
আমাদের ৬,০০০ টাকা। এটি আমাদের ২৫ তারিখ, আমরা এখানে লিখে নিব ২৫ তারিখ। এটি লেখার পরে দেখেন আমরা কত টাকা উত্তোলন করছি, ২,৫০০ টাকা। আমার নগদে গিয়েছিল ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২,৫০০ টাকা। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। এখানে ৩০ তারিখ বলছে দেনাদার নিকট পাওনা বাবদ ৬০,০০০ টাকা, ৬০,০০০ টাকা নোটের স্বীকৃতি পাওয়া গেল। আমি একজন দেনাদারের নিকট থেকে কি পাই? টাকা পাই। এখন ওই দেনাদার আমাকে টাকা না দিয়ে সে একটি নোটের স্বীকৃতি দিয়েছে, তখন সে জাবেদা কিভাবে দেয়? দেখেন খুবই গুরুত্বপূর্ণ এন্ট্রি। জাবেদা দেবে সে যে প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ডেবিট। আর যেহেতু দেনাদার আমাকে স্বীকৃতি দিয়েছে, তার মানে দেনাদার নামক একটি সম্পদের পরিমাণ হ্রাস পাবে, সেটি হয়ে যাবে আমাদের জন্য ক্রেডিট। খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো দেনাদারের নিকট থেকে আমি প্রাপ্য নোটের স্বীকৃতি পাই, তাহলে তখন জাবেদা হবে প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ প্রাপ্য নোট নামক একটি সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, অন্যদিকে দেনাদার নামক সম্পদের পরিমাণ কি পাবে? হ্রাস পাবে। সেই জন্য এই এন্ট্রিটা আমাদের কখনো এখানে অন্তর্ভুক্ত হবে না, কারণ এখানে নগদের আদান প্রদান হয়নি। আশা করি আপনারা এই এন্ট্রিটি বুঝতে পারছেন। এরপর ৩১ তারিখ বলছে বিজ্ঞাপন বিল ৪,০০০ টাকা যার পরবর্তী মাসে পরিশোধ করতে হবে। আমি বিজ্ঞাপন বিল কি করব? পরবর্তী মাসে পরিশোধ করব। এখন কি করছি? করি নাই। তার মানে আমার থেকে নগদ টাকা যায় নাই, এই এন্ট্রিটাও আমাদের এখানে আসবে না। এখন আমাদেরকে যেহেতু আর কোনো এন্ট্রি আসবে না, এখন আমাদেরকে বুঝতে হবে এখানে ব্যালেন্স সিডি বা ব্যালেন্স বিডি কিভাবে বের করতে হয়। তো দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এটি ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। আপনারা এখানে প্রথমে ডেবিট দিক এবং ক্রেডিট দিক, দুইটি দিক বিবেচনা করবেন। যে দিকের টাকা বেশি সেই দিকে থেকে আপনাকে কি করতে হবে? টাকাটা নামাতে হবে। আমাদের এখানে দেখেন ডেবিট দিকে নগদের ঘরে কত আছে এবং ক্রেডিট দিকে নগদের ঘরে কত আছে। দুইটি দিক দেখলে আমরা এখানে দেখি নগদ আমাদের কোন দিকে আছে? ডেবিট দিকে বেশি আছে। সেজন্য আমরা এখানে ডেবিট দিকে নগদের ঘরে টাকাটা নামিয়ে ফেলবো। তো দেখেন ৫০,০০০, ১০,০০০ এবং ২৫,০০০ যোগ করলে আমাদের এখানে আসবে ৮৫,০০০ টাকা। এটি আমরা এখানে কি করব? নামিয়ে ফেলবো। সাথে সাথে এটিকে আমরা ক্লোজ করব। যেহেতু আমাদের ডেবিট দিকে টাকা বেশি আসছে, সেজন্য এই ৮৫,০০০ টাকাকে আমরা ক্রেডিট দিকে নগদের ঘরে নিয়ে যাব। একদম সেম বরাবর ভাবে নিয়ে নেবেন। এই ৮৫,০০০ টাকা আমরা এখানে বসাবো। এই ৮৫,০০০ টাকা আমরা সাথে সাথে এখানে কি করব? ক্লোজ করব। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ব্যালেন্স সিডি বের করতে হবে। তো আমরা এখানে ৮৫,০০০ টাকা যে প্রাপ্তির ঘরে পেয়েছিলাম, এই প্রাপ্তিগুলো থেকে আমরা এখন প্রধান যেটি বিয়োগ করে ফেলবো, তখন আমাদের যে ফলাফল আসবে এই ফলাফলটাকে বলা হবে শর্ট বা ঘাটতি। এটাকে সাধারণত বলা হয় ব্যালেন্স সিডি। তো দেখেন আমরা এখানে ৮৫,০০০ টাকা থেকে বিয়োগ করব উপরে ২০,০০০, তারপর হচ্ছে ২৫০০ টাকা, অর্থাৎ ২২,৫০০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ৬২,৫০০ টাকা। এই ৬২,৫০০ টাকা যেহেতু আমাদের মাস শেষে বের হয়েছে, এটাকে বলা হবে ব্যালেন্স সিডি। তো আমরা এখানে লিখে নিব জুলাই ৩১ তারিখ। জুলাই মাসটি হচ্ছে আমাদের ৩১-এর, সেজন্য আমরা এখানে লিখে নিব ব্যালেন্স সি/ডি। ভালো করে মনে রাখেন, প্রাপ্তি থেকে প্রদানগুলো বিয়োগ করার পরে যেটি আসবে সেটি হচ্ছে আপনার জন্য ঘাটতি বা শর্ট, এটি আপনার জন্য ব্যালেন্স সিডি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ব্যাংকের ঘরে টাকা নামাতে হবে। তো ব্যাংকের ঘরে ডেবিট দিকে বেশি নাকি ক্রেডিট দিকে বেশি? অবশ্যই আমাদের এখানে ডেবিট দিকে বেশি, সেজন্য আমরা এখানে ডেবিট দিকে সবগুলোকে যোগ করব। যোগ করলে আমাদের এখানে আসবে ৮৫,০০০ টাকা, যোগ করব ৩৫,০০০ টাকা, তারপরে যোগ করব ২০,০০০ টাকা, তারপর যোগ করব ১৫,০০০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১,৫৫,০০০ টাকা। এই ১,৫৫,০০০ টাকা আমরা এখানে কি করব? বসাবো। এটিকে আমরা ফলাফলটাকে যেহেতু ডেবিট দিকে বেশি আছে, সেজন্য আমরা এটিকে ক্রেডিট দিকে নিয়ে যাব। ব্যাংকের ঘরে আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব ১,৫৫,০০০ টাকা। এটিকে আমরা কি করব? এখানেও ক্লোজ করে ফেলব। এই যে আমরা প্রাপ্তি পেয়েছিলাম ১,৫৫,০০০ টাকা ব্যাংকের ঘরে, এই প্রাপ্তি থেকে এখন আমরা প্রদানের যতগুলো আছে ব্যাংকের ঘরে তা বিয়োগ করে ফেলব। তাহলে আমাদের এখানে কত আসে? দেখেন আমাদের এখানে ১,৫৫,০০০ টাকা থেকে আমরা বিয়োগ করব ৫,০০০, ১০,০০০, ৪,০০০, টোটাল ১৯,০০০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১,৩৬,০০০ টাকা। এই ১,৩৬,০০০ টাকা হচ্ছে আমাদের জন্য ব্যালেন্স সিডি, অর্থাৎ মাস শেষে যেটি বের হয়েছে এটি হচ্ছে আমাদের জন্য ঘাটতি। তাহলে এই ব্যালেন্স সিডি আমাদের জন্য পরবর্তী মাসের ১ তারিখে হয়ে যাবে ব্যালেন্স বিডি। তো আমরা এখানে লিখে নিব জুলাইয়ের পর আমাদের কি আছে? আগস্ট। সেজন্য আমরা এখানে লিখে নিব আগস্ট ১ তারিখ। লেখার পর আমরা এখানে লিখব ব্যালেন্স বি/ডি। এটি লেখার পর আমরা নগদের ঘরে কত ছিল? ব্যালেন্স সিডি ৬২,৫০০, এটি হয়ে যাবে ব্যালেন্স বিডি। ব্যাংকের ঘরে ছিল ১,৩৬,০০০ টাকা, এটি হয়ে যাবে ব্যালেন্স বিডি।
আশা করি আপনারা পুরো অঙ্কটি ভালোভাবে বুঝতে পারছেন। যদি আপনাদের এই অঙ্কে কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ইনশাআল্লাহ আমরা আরো কঠিন প্রশ্নগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তাহলে অবশ্যই আপনারা এমন কঠিন প্রশ্নগুলোর সমাধান পাবেন। সকলেই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।